আসসালামু আলাইকুম। আলোকিত ইসলামিক টিভির সম্মানিত দর্শকবৃন্দ, পবিত্র মাহে রমজান মোবারক। রমজান হলো ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাস। এই মাসে কোরআন নাজিল রয়েছে হাজার হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রজনী, লাইলাতুল কদর। তাই আসুন আমরা বেশি বেশি ইবাদত করি, সংযম পালন করি, সৎ পথে চলি এবং একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করি। আকাশ ভরা নূর, হৃদয়ের শান্তির সুর, রমজান হোক অপার সৌন্দর্যে ভরপুর। আলোকিত ইসলামিক টিভির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তারিখটি আজ 13/11/2022। আব্বু আর নেই দুনিয়ায়। একজনের জন্য অপেক্ষা শেষ না হতে আরেকজনকে হারালাম। জীবন। অনেকদিন পর ডায়েরির ভাঁজ করলাম, সময় পাই না। আব্বু চলে যাওয়ার পর তার ব্যবসার দায়িত্ব আমাকে নিতে হয়। আমি অপেক্ষার প্রহর গুনতে গুনতে ভীষণ ক্লান্ত। অপরিচিতা, আর কত অপেক্ষা করব বলবে? দেখতে দেখতে আজ 10টা বছর পার হয়ে গেল। তোমার কি বিয়ে হয়ে গেছে? শেষ লাইনটা লিখতে গিয়ে সোহাগের হাত কাঁপে। মেয়েদের তো তাড়াতাড়ি বিয়ে হয়, আমি না হয় ছেলে, তাই 29-এর কোঠায় অবিবাহিতের ট্যাগ নিয়ে ঘুরছি। আমি জানি তোমার বিয়ে হয়নি, জানি তোমার বয়স অনেক, আর 5 জন অবিবাহিত মেয়েদের চেয়ে তোমার বয়স ঢের বেশি। কেন বলছি জানো? কারণ আমি আজও ভুলে যাইনি তাহাজ্জুদ নামাজে তোমাকে চাওয়া। আল্লাহর উপর বিশ্বাস রেখে এই কথা বলছি। আমার আম্মা আমাকে লাস্ট 1.5 বছর থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এতদিন তাকে অনেক বুঝিয়ে থামিয়ে রেখেছিলাম, কিন্তু আর কত। আমার আম্মু ভীষণ কষ্টে থাকে। আব্বু মারা যাবার পর আমার আম্মুকে কখনো হাসতে দেখিনি। আজ আমি মেয়ে দেখতে যেতে রাজি হওয়ায় মৃদু হাসি ফুটেছে তার মুখে। 10 বছর অপেক্ষা করে অন্য মেয়ে দেখতে যাচ্ছি। ভেবো না আমি মেয়ে দেখতে যাচ্ছি। আমার আম্মুর মুখে হাসি ফোটাতে আমি সেখানে উপস্থিত হচ্ছি। যাওয়ার পথে আমার আম্মুকে বোঝাতে হবে বিয়ে না করার ব্যাপার। তুমি কবে আসবে মেয়ে? আর কত অপেক্ষা করাবে আমাকে তুমি? প্লিজ তাড়াতাড়ি এসো। আম্মুর মুখে হাসি ফোটাতে চাই তোমার কবুল বলার মাধ্যমে। যেদিন সোহাগ মৌকে দেখতে যায়, সোহাগ সারা পথ এটাই ভেবেছে কিভাবে তার আম্মুকে বোঝানো যায় বিয়েটা এখন করবে না। সামনে পাত্রী বসা, যেহেতু সোহাগ তার মা দেখতে গিয়েছে তাই মৌকে তাদের ড্রয়িং রুমেই বসিয়েছে। সোহাগ পায়ের উপর পা তুলে বসে আছে। এই অভ্যাস তার নেই, কিন্তু আপাতত তার এই অভদ্রতা করতে হবে। বিয়েটা না হওয়ার সব চান্স তাকে কাজে লাগাতে হবে। সামনে মৌয়ের বাবা, মৌয়ের মা বসে আছেন। তাদের সামনে সোহাগ পায়ের উপর পা তুলে বসে আছে। নাফিসা বেগম সোহাগকে বলেও পা নামাতে পারেনি। মৌকে তার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু তার ছেলে তো তাকাচ্ছেই না। তাই ভাবলেন ছেলে মেয়েকে আলাদা কথা বলতে দিলে যদি সোহাগ মেয়েটার দিকে তাকায়। তাই তিনি মৃদু হেসে বললেন, ছেলে মেয়েদের আলাদা কথা বলতে দিলে কি আপনাদের কোনো সমস্যা হবে? ওয়াসিল হোসেন মৃদু হেসে বললেন, না না, কোনো সমস্যা নেই। মা যাও, তোমার ঘরে নিয়ে যাও সোহাগকে। সোহাগ রাগে হাত মুষ্টিবদ্ধ করল। এই মেয়ের সাথে একটা ঘরে যাবে সে? অসম্ভব। এই মেয়ের সাথে তো কথা বলতে হবে। রাগে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু এখন কিছু বললে আম্মু অনেক কষ্ট পাবে। তার আম্মুর জন্য এইটুকু সয়ে নিল। চোখ বুঝলে সেই চোখ দুটো তার অক্ষপটে ভেসে ওঠে। মনে মনে বলে, অপরিচিতা তুমি আমার কাছে আসো প্লিজ। কিছুক্ষণ সময় নিয়ে উঠে দাঁড়াও। মৌ সামনের দিকে এগোলো। সোহাগ মাথা নিচু করে মৌয়ের পিছু পিছু এগোয়। ঘরে গিয়ে মৌ ঘরের এক কোনায় দাঁড়ায়। সোহাগ মাথা নিচু করে ফোনে মগ্ন। আপাতত তার এটাই প্ল্যান। সে ফোনে ব্যস্ত থাকবে, এই মেয়ে যতক্ষণ ইচ্ছে দাঁড়িয়ে থাকুক। প্রায় 15 মিনিট পেরিয়ে যায়। মৌ সোহাগকে ফোনে মগ্ন থাকতে দেখে ভুরু কোচকায়। এই লোককে কথা বলবে না, তাহলে ঘরে আসলো কেন? নিজে থেকে গলা ঝাড়া দিয়ে সালাম দেয়। সোহাগ সালাম শুনে মাথা নিচু করে সালামের উত্তর নেয়। মৌ আর কি বলবে বুঝতে পারে না। ভাবলো তাকে হয়তো পছন্দ হয়নি, কিন্তু এই লোক তো তাকে দেখলই না। সোহাগের কোনো রেসপন্স না পেয়ে মৌ ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায়। সোহাগ ফোন পকেটে রেখে ডেকে বলে, শুনুন। মৌ সোহাগের ডাকে পেছন ফিরে তাকায়। এই প্রথম তাদের চোখাচোখি হয়। সোহাগ চোখ নামাতে গিয়েও নামায় না, অবাক হয়ে তাকিয়ে থাকে। এই চোখ তার পরিচিত, ভীষণ পরিচিত। চোখ বুঝে তার হৃদয়ে আঁকা চোখ দুটি কল্পনা করে সাথে সাথে চোখ খুলে ফেলল। মৌয়ের দিকে এগিয়ে গিয়ে চোখের দিকে তাকিয়ে থেকেই প্রশ্ন করল, কে তুমি? মৌ ভ্রু কোচকালো। ডাকলো, আপনি করে। কথা বলছি তুমি করে। এতক্ষণ ফোনে ব্যস্ত থেকে এখন তাকে প্রথম প্রশ্ন করছে, কে তুমি? মৌ ভ্রু কুচকে তাকিয়ে রইল সোহাগের দিকে। সোহাগ মৌয়ের চোখের দিকে তাকিয়ে আছে। 100% মিল পায়নি তার হৃদয়ে আঁকা চোখের সাথে, তবে 50% মিল পেয়েছে। 10 বছর এতটুকু তারতম্য হওয়া স্বাভাবিক,
কিন্তু কপালের দিকে চোখ পড়লে ভ্রু কুঁচকায় সোহাগ। এটা টিপ? এই মেয়ে টিপ দেয়? কিন্তু 10 বছর আগে তো টিপ দেয়নি। সময়ের সাথে সাথে কি তাহলে আধুনিক হয়ে গেছে, নাকি এই মেয়ে তার অপরিচিতা নয়? সোহাগকে এক ধ্যানে নিজের চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে মৌ চোখ নামিয়ে নেয়। সোহাগের মাথা ব্যথা শুরু হয়েছে। এটাই কি সেই মেয়ে? যদি আধুনিক হয়েও থাকে তাহলে সে ঠিক করে নেবে, কিন্তু এই মেয়ে যদি তার অপরিচিতা না হয়। তুমি 2014 সালের সেপ্টেম্বরের 16 তারিখ রাজশাহীর পদ্মার পাড়ে গিয়েছিলে। মৌ বিস্ময় নিয়ে তাকালো সোহাগের দিকে। এখন 2024, এই লোক 2014 সালের কথা বলছে। সে তো পদ্মার পাড়ে অনেকবার গিয়েছে, তারিখ মনে রেখেছে নাকি? সোহাগ গম্ভীর গলায় বলল, কি হলো বলো? মৌ মৃদুস্বরে বলল, জানি না, মনে নেই। সোহাগ দুহাতে মাথার চুল টেনে ধরে। তার কিছু ভালো লাগছে না। কি হচ্ছে তার সাথে? মাথা ব্যথা শুরু হয়েছে। কিছু না বলে মৌয়ের পাশ কাটিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে তার মাকে বাসার ভেতরে যেতে বলে সে বাগানের দিকে যায়। ঘাসের ওপর বসে পড়ে, ফোন পাশে রাখে। কি হচ্ছে তার সাথে? এটাই সেই মেয়ে? তার কি অপেক্ষার অবসান হয়েছে? যদি এই মেয়ে সে না হয়, মুখ খোলার পর তো আরেক রকম লাগে। তবে চোখ দুটো তার খুব মনে নিখুঁতভাবে গেঁথে আছে। সে ভুল করবে না তো চিনতে। কিন্তু সে যে 50% মিল খুঁজে পাচ্ছেন। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। চিৎকার করে বলে, মেয়ে তুমি কোথায়? প্লিজ এসো, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করে দাও প্লিজ। আমি ভীষণ ক্লান্ত মেয়ে, অপেক্ষার ক্লান্তির ভারে একবারে নুইয়ে পড়েছি। প্লিজ এসো। এই বলে ঘাসের ওপর উবুর হয়ে শুয়ে পড়ে। চোখের পানির বাঁধ মানছে না। যেটুকু জায়গা জুড়ে তার চোখের পানিতে ঘাস ভিজে যাচ্ছে, মনে হচ্ছে সে জায়গাটুকু জুড়ে শিশির পড়ছে। বিড়বিড় করলে, অপরিচিতা আমাকে আর অপেক্ষা করিও না। ভীষণ অভিমান জমেছে তোমার প্রতি। আর কত অপেক্ষা করাবে আমায় বলতে পারো? এই আর্তনাদ 10 বছরে কেন তোমার হৃদয় কোঠায় পৌঁছালো না? এই মেয়ে কি আমার তুমি? তাহলে তোমায় কেন চিনতে পারছি না আমি? যদি এই মেয়ে তুমি না হও তাহলে আমি বিয়ে করব কি করে? রহমান আল্লাহ, আমায় তুমি আমার অনুভূতিকে দিও প্লিজ। অন্য কাউকে আমার সাথে জড়িও না প্লিজ। সমাধান দাও মেয়ে, তুমি প্লিজ আমার অপেক্ষা করিও না। বিশ্বাস করো, আমি নিঃশেষ হয়ে যাচ্ছি। এই তীব্র যন্ত্রণা থেকে আমাকে মুক্ত দাও মেয়ে। সোহাগের কান্নার বেগ বাড়ে। হয়তো মেয়েরাও এত কাঁদে না, কিন্তু সোহাগের চোখের পানির বাঁধ মানে না। আহ, কি বিরহ! এর সমাপ্তি কোথায়? সোহাগ এগিয়ে গিয়ে মৌকে জড়িয়ে ধরে, মাথায় চুমু খেয়ে বলে, কান্না অফ করো। কি অবস্থা করেছো দেখেছ? মৌ সোহাগের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চায়। সোহাগ আরো শক্ত করে মৌকে নিজের সাথে জড়িয়ে নেয়। মৃদুস্বরে বলে, ডায়েরিতে সব লেখা নেই, অর্ধেক পরে এমন রিয়াক্ট করছো কেন বলো তো? বাকিটুকু শোনো। মৌ বিড়বিড়ে বলে, শুনতে চাই না আমি। সোহাগ মৌয়ের মুখ তুলে দুহাতে চোখের পানি মুছে দেয়। কপালে সময় নিয়ে চুমু খায়, দুগালে চুমু খায়। এরপর মৌয়ের মাথায় নিজের বুকে চেপে বলতে শুরু করে, তোমার মনে আছে মৌ, যেদিন তোমাকে প্রথম থাপ্পড় মেরে অনুতপ্ত হয়ে তোমাদের বাসায় যাই, এরপর গিয়ে দেখি তুমি কাঁদছো। মায়া লেগেছিল ভীষণ। ইস, আঘাত করেছিলাম মেয়েটাকে। এরপর তুমি নিজেকে স্বাভাবিক করে যখন আমার জন্য ভাত আনতে যাও, তখন তোমার ঘরের সোফার ওপর চোখ পড়ে। এগিয়ে গিয়ে দুটো কাপড় হাতে নেই, একটা বোরকা আর একটা হিজাব। অবাক হয়ে তাকিয়েছিলাম। সেই বোরকা, সেই হিজাব আমার চেনা ছিল। পুরনো ছিল কাপড়গুলো, কিন্তু আমার চিনতে একটুও কষ্ট হয়নি। ওই বোরকার হিজাব পরেই তো আমার অপরিচিতার সাথে চোখাচোখি হয়েছিল এক মুহূর্তের জন্য। সেটা তোমার কাছে কি করে গেল? মাথা কাজ করছিল না। তার মানে তুমি আমার অপরিচিতা? তাহলে তোমার এই তেল কোথা থেকে এলো? এগিয়ে গিয়ে বিছানার উপরে বসি। হাতের সাথে ছোট্ট একটা ডায়েরি লাগে। ডায়েরিটা অনেক পুরনো লাগছিল। ডায়েরির পাতা উল্টিয়ে দেখি কিছু লেখা মনে পড়ে। 16/9/2014। প্রথমবার বান্ধবীদের সাথে পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলাম। আম্মাও গিয়েছিল, তবে সাথে ছিল না। আমি আর আমার 3 বান্ধবী মিলে এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিলাম। এক বখাটে ছেলে বাসের জানালা দিয়ে আমার ওই দিকে যে তাকিয়েছিল আর চোখ সরায় না। আরে বাবা, আমি তো মাথা মুখ সব ঢেকে রেখেছি। দেখলোটা কি? আমার হাত যদি জিনের মতো লম্বা হতো না, তাহলে ওই বেয়াদব বখাটে ছেলের চোখ কানা করে তবেই বাড়ি ফিরতাম। কত বড় সাহস! মৌয়ের দিকে তাকায়। সোহাগ হেসে ফেলল। মৌয়ের মাথায় চুমু খেয়ে বলল, আমাকে বখাটে বলেছিল মেয়ে, আমি কিন্তু সব মনে রেখেছি। মৌয়ের মুখ ফাঁকা হয়ে গেল। এটা তো তার ক্লাস 6-এর ঘটনা। তার মনে আছে সেদিন সে প্রথম পদ্মার পাড়ে গিয়েছিল। এই সেই বখাটে ছেলে! হায় আল্লাহ! সেদিন ওই কাপড়গুলো আলমারি থেকে বের করেছিল গোছানোর জন্য। সাথে আরো কিছু পুরনো কাপড় ছিল।
কাপড়গুলো লাগবে না ভেবে ফেলবে নাকি তুলে রাখবে, এই করতে করতে কিচ্ছু ভালো লাগছিল না বলে সোফার উপরে রেখে দিয়েছিল। সোহাগ হাসি মুখে বলল, যেদিন তোমাকে দেখতে গিয়ে জিজ্ঞাসা করলাম পদ্মার পাড়ে গিয়েছিলে কিনা 16 তারিখ, তুমি বলতে পারলে না কেন? অথচ নিজের ডায়েরিতে তো 16 আনা লিখে রেখেছ। মৌ মৃদু স্বরে বলল, আমার তো মনে নেই। কেউ কি সাল তারিখ এসব মনে রাখে? আর ওটা আমি প্রথম গিয়েছিলাম, সাথে বাজে অভিজ্ঞতা হয়েছিল, এজন্য লিখেছিলাম। সোহাগ মৌকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, আরেকটা ব্যাপার লেখা পেয়েছিলাম। কি কি লেখা ছিল? এই যে কপালে তিল নিয়ে হয়েছে যত জ্বালা, আগে ছোট ছিলাম বোঝা যেত না, আর এখন বড় হয়ে সবাই বুঝে যায়। সবাই খোঁজে আমি পর্দা করলে আমার কপালে টিপ লাগিয়ে ঘুরে বেড়াই কেমনে। মাঝে মাঝে ভাবি কপালে তিলের পাশে লিখে রাখি, এটা তিল, টিপ নয়, ভাল লাগে না। তখন বুঝেছিলাম আসলে তোমার টিপ তখনও ছিল, বাট তখন বোঝা যেত না। আর তোমার চোখ 50% মিল আগের কারণে যেহেতু তোমার চোখ বড় হয়ে গেছে। মো বিষণ্ণ কণ্ঠে বলে, আপনি আমাকে এসব ঘটনা আগে কেন বলেননি? প্রয়োজন ছিল না, তুমি তো কিছু জানতে না, কি হতো জেনে? তাছাড়া ভালোবাসা গোপনই সুন্দর। মৌ কান্নামাখা চোখে সোহাগের দিকে তাকিয়ে থাকলে সোহাগ মৌয়ের দু চোখ মুছে দিয়ে বলে, কাঁদছ কেন? আপনি একটু আগে কাঁদলেন কেন? এই যে তোমাকে পেয়ে গেছি সেই খুশিতে। আসলে আমি তোমার মাধ্যমে আল্লাহকে অনেক কাছ থেকে চিনেছি। কোনো কাজ যদি তুমি আল্লাহর উপর ভরসা করে করো, তাহলে সেই কাজ সুন্দরভাবে সম্পন্ন করার দায়িত্ব আল্লাহ নিজে নেন। আমি আল্লাহর উপর ভরসা করেই তোমাকে বিয়ে করতেই গেছিলাম, আল্লাহ আমাকে দিয়েই দিল। মৌয়ের মাথা উঠিয়ে দেখল মেয়েটা এখনো কিভাবে কাঁদছে। দু চোখের পাতায় চুমু খেয়ে বলল, আর কত কাঁদবে? কান্না অফ করো প্লিজ। তোমার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হয়নি, বুঝেছ বউ? চাইলেই পারতাম না। আমি তো অভিনেতা নই, তাই এত নিখুঁত অভিনয় আমার দ্বারা হতো না। আমি অন্য মেয়ে হলে তো আমাকে ভালোবাসতেন না, তখন আমার কি হতো? এর উত্তর আমার কাছে নেই। ওই কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাকে ফেলেনি, আলহামদুলিল্লাহ। জানি না আমার ভাগ্যে তুমি ছিলে নাকি আমার দোয়া আমার ভাগ্য পরিবর্তন করেছে। তবে এইটুকু জানি, আমি আল্লাহর কাছে একটা কিছু চেয়েছি, আবার তা পেয়েছিও। চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয়, এটার অনুভূতি অসাধারণ। মৌয়ের মাথার উপর থুতনি ঠেকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে আবারও বলল, ভালোবাসা কালো, ফর্সা, ট্যারা এসব দেখে হয় না, বুঝেছ? আমার যাকে ভালোবাসি তার ভেতরে থাকা সত্তাকে ভালোবাসি। যদি তোমার একটা যমজ বোন থাকতো, আমি যদি তোমার জায়গায় তোমার যমজ বোনকে পেতাম, তবুও হয়তো তাকে ভালোবাসতে পারতাম না। আমার তোমাকেই লাগতো। আমরা যাকে ভালোবাসি তার অল্টারনেটিভ হুবহু যদি তার যমজ বোনকে হাজির করা হয়, তাহলে আমাদের অনুভূতি কাজ করবে না সেই যমজ বোনের প্রতি। যদিও মেয়েটা আমাদের বউয়ের মতোই দেখতে হুবহু, স্বভাবও হুবহু তেমন, কিন্তু আমাদের অনুভূতি ঘিরে সে সময়ের জায়গা হবে না। কারণ ওই যে ভেতরের সত্তা, এটা একজন মানুষকে ঘিরেই হয়। ভালোবাসায় ডুপ্লিকেটের অবস্থান নেই। তবে আল্লাহ চাইলে সব সম্ভব। জানি না কি হতো সেরকম সিচুয়েশনে পড়লে। আল্লাহ আমায় বাঁচিয়ে দিয়েছে, তার জন্য অনেক অনেক শুক্রিয়া। বেশ কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা চলল। এরপর সোহাগ আবারও বলল, আমার অপেক্ষার ফল তেতো হলেও মিষ্টি হয়েছে। এই তো আমার অপরিচিতা আমার বুকে ঠাঁই নিয়েছে, হৃদয়ের দহন নিভিয়ে দিয়েছে। উদাস হৃদয়ে এক পশলা বৃষ্টি নিয়ে হাজির হয়েছে। অপেক্ষা ভীষণ যন্ত্রণার, ভীষণ। সোহাগের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মৌকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। মৌ দু হাতে সোহাগের পিঠ জড়িয়ে বলে, আপনি অনেক কষ্ট পেয়েছেন। সোহাগ মৌয়ের কপালের সাথে কপাল মৃদু হেসে বলে, তোমার কোহিনূরের চেয়েও সুন্দর মায়াবী মাদকতায় ঘেরা চোখের দৃষ্টি রেখে চোখে আমার এত বছরের বিষণ্ণতা। তুমি যখন প্রথম পদ্মার পাড়ে গিয়েছিলে তখন তোমার বয়স কেমন ছিল? 14 অথবা 15 হয়তো। ক্লাস 6-এ পড়তাম তখন, এরকমটা আন্দাজ করেছিলাম। তাহলে তোমার বয়স এখন হিসাব মতে 24 বছর, তাই না? ও বলল, 24। তুমি কি জানো মেয়েদের 20 বছর আগেই বিয়ে হয় বেশিরভাগ? 20-এর উপরে খুব কম মেয়েদেরই বিয়ে হয়। সেখানে তোমার 24 বছরে বিয়ে হয়েছে। এর কারণ কি জানি না। আমাকে তো দেখতে আসতো, মাঝে মাঝে কথা তো সব ঠিকঠাক হয়েও বিয়ে হতো না। এটা নিয়ে আমার আব্বা আম্মু দুজনেই অনেক দুশ্চিন্তায় থাকতো। সোহাগ ভ্রুকুচকে বলল, তোমাকে কতজন ছেলে দেখতে এসেছে এই বিয়ে করার বাহানায়? আসলে ছেলে দেখার পর্যায়ে কখনো যায়নি। আমাকে আগে ছেলের বাসার মেয়েরা দেখতো, তারপর এগোলে ছেলে আসার কথা হতো। এটা আমার আব্বুর একটা ডিসিশন। আব্বু চাইতো না ছেলে দেখে যাবে এরপর বিয়ে হবে না, এটা ভালো দেখায় না। আপনার আম্মু তো আপনার আগে আমাকে দেখেছিল। সোহাগ স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রশ্ন করল, আম্মু তোমাকে কোথায় দেখলো? আমি রাজশাহী এসেছিলাম পদ্মার পাড়ে, তখন অ্যাক্সিডেন্টলি আপনার আম্মুর সাথে দেখা হয়। বেশ কিছুক্ষণ কথা হয়। আপনার আম্মুর আমাকে অনেক পছন্দ হওয়ায় পরবর্তীতে আপনি সহ আমাদের বাসায় আব্বু আসতে বলে। সোহাগ বুঝতে পারল সে তো প্রায়ই সেখানে যেত,
মাঝে মাঝে তার মাকে সাথে নিত। এর মধ্যেই কবে যে কি হয়েছে সে সব কিছু জানে না। আল্লাহ কতই না উত্তম পরিকল্পনাকারী। তার অপরিচিতা তার মায়ের মাধ্যমে মিলে দিয়েছে। সত্যি আল্লাহ অত্যন্ত কৌশলী, যা আমরা কখনো কল্পনাই করতে পারি না। তোমার 24-এর কোঠোতেও বিয়ে না হওয়ার কারণ জানো? ও ভুরুকুচকে তাকালো সোহাগের দিকে। সোহাগ টুপ করে ময়ের নাকে চুমু খেয়ে বলল, এক অভাগা তোমাকে নিয়ম করে তার মোনাজাতে চাইতো, আর আল্লাহ তার বান্দার সেই দোয়া কবুল করে তোমাকে খুব যত্নে সেই পাগলের জন্য আগলে রেখেছিল। মো কি বলবে বুঝলো না। তার এত অবাক লাগছে। এভাবে বুঝে কিছু পাওয়া যায়? কত নিখুঁত পরিকল্পনা! এসব আল্লাহর পক্ষেই সম্ভব। আসলে আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায় তাহলে এই পৃথিবীর কেউ তা ঠেকাতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে কিছু দিতে না চায় তাহলে এই পুরো দুনিয়ার মানুষ হাজার চেষ্টা করেও সেটা আদায় করতে পারবে না। ঠিক যেমন তার আব্বু আম্মু তার 24 বছরের এত চেষ্টা করেও তাকে অন্য কোথাও বিয়ে দিতে পারেনি। কারণ আল্লাহ যে এই মানুষটার চাওয়া কবুল করে নিয়েছিল। কেন যেন চোখ ভিজে গেল মোয়ের। এক যুবকের চোখ ভুল করে এক যুবতীর চোখে পড়ল। যুবকের হৃদয় থমকে গেল। সে চোখ ফেরাতে ভুলে গেল। মাথা ব্যথা পালিয়ে গেল। সে চোখের মায়ে পড়ল। এক দেখাতেই তার হৃদয়ে মায়াবী চোখজোড়া গেঁথে গেল, যার শিকড় উপড়ে ফেলা যায় না, যার ভিত এত মজবুত যে তা ভূমিকম্পে ধসে যায় না। দিন যায়, মাস যায়, বছর ঘুরে নতুন বছর আসে, কিন্তু সেই যুবক তার মায়াবী চোখ জোড়ায় যুবতীর দেখা পায় না, কোথাও পায় না। পাবে কি করে? সে যুবতীর নাম জানে না, মুখ জানে না, ঠিক অজানা শুধু হৃদয়ে গাথা দু চোখ দিয়ে কি খুঁজে পাওয়া যায়। কিন্তু যুবক হাল ছাড়ে না, পাগলের মতো খুঁজে বেড়ায় অলিতে গলিতে। সে পদ্মার পাড়ে যেখানে তার মায়াবী চোখ জোড়ায় অধিকারিণীর নেত্রে আটকে গিয়েছিল, যার হৃদয় থমকে গিয়েছিল, সে মায়াবী নেত্রদয়ে তার চোখে রেখে। কি ছিল সে চোখে? মুখের পর্দার আড়ালে সে হাসে, সাথে তার চোখ, তার পরীর মতো হাসি হাসি চোখ, যে হৃদয়ে গেঁথে গেল তার শিকড় তো খুঁজে পাওয়া যায় না। শুধু সেই চোখ জোড়া হৃদয় জোরে বিচরণ করে বেড়ায়। হঠাৎ মনে হলো তাকে চাইতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ সবকিছুর মালিক, তার কাছে চাইতে হবে তার মায়াবী চোখের অধিকারিণীকে। তাই তো সে নামাজ ধরল, গান ছাড়ল, দাড়িতে কেচি লাগানো ছেড়ে দিল। রাতের শেষ ভাগে উঠেই নীরবে অশ্রু বিসর্জন দিয়ে তার অপরিচিতাকে ভিক্ষা চাইতে লাগলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এভাবেই 10টা বছর কেটে গেল। একদিন হঠাৎ করেই তার অপরিচিতাকে যেন পেয়ে গেল যুবক। যে অপেক্ষার বছরের পর বছর হয়, তার ফল মিষ্টি হলে কি সুখের সীমা থাকে? থাকে না সীমা। যুবকের খুশির সীমা ছিল না। তার অপেক্ষার প্রহর যন্ত্রণায় ঘেরা থাকলেও ফলাফল মিঠা হলো বুঝি। যে মিঠার পরিমাণ নেই, যে মিঠাই খুশির অন্ত নেই, যে মিঠাই দুঃখের ছিটাফোঁটা নেই। যুবক সফল হলো, পেয়ে গেল তার অপরিচিতাকে। যুবকের কবুল বলতে বুক কাঁপে। এটাই তার অপরিচিতা তো, তাই না? চোখের জল গড়িয়ে হাতের উপর পড়ে। যুবক রহমান আল্লাহর উপর বিশ্বাস করে কাপা কণ্ঠে কবুল বলে। হয়ে গেল তার অপরিচিতা তার অর্ধাঙ্গিনী। যুবক তার অপরিচিতাকে পেয়েও কেন যেন পেল না। দুদিনের মাথায় যুবকের কর্ণে ভয়ঙ্কর সত্য এসে বাড়ি খায়। প্রমাণ পায় তার অর্ধাঙ্গিনী তার অপরিচিতা নয়। পুরো দুনিয়া কেঁপে ওঠে। সে পাগলের মতো ছুটে যায় সেই শহরে, যে শহরে তার অপরিচিতার সাথে তার প্রথম চোকাচোকি হয়েছিল, যে শহরে তার অপরিচিতাকে ঘিরে হাজারো অনুভূতি মিশে আছে, যে শহর জানে এক বদ্ধ পাগল তার বুকে নিয়ম করে এক অচেনা অজানা ঠিকানাবিহীন যুবতীকে খুঁজতে এসে বারবার ব্যর্থ হয়ে ফিরে যায়। আজ সে শহরকে যুবক জানাতে যায় সে নিয়তির কাছে হেরে গেছে। সেই পদ্মার বুকে অশ্রু বিসর্জন দিয়ে জানাতে যায় তার অপেক্ষারা তার সাথে বেইমানি করেছে। সে আকাশ পানে চেয়ে সৃষ্টিকর্তাকে অভিমান জানাতে চায়। তার হাজার রাতের মোনাজাতে অশ্রু ফেলে যাওয়া যুবতীকে সে হারিয়ে ফেলেছে। সে ব্যর্থ। যার জন্য বছর জোর অপেক্ষা করতে করতে বুক পড়ল, সে অপেক্ষা আজ বৃথা হয়ে গেল। তার দোয়া কবুল করেনি। তার দুহাত পেতে চাওয়া মোনাজাতে সে যুবতীর সে চিরদিনের জন্য হারিয়ে ফেলল, হেরে গেল নিয়তির কাছে। কালবৈশাখীর ঝড় যেমন প্রকৃতি তছনছ করে দিয়ে বিদায় নিয়ে চলে যায়, তার অপরিচিতার সেই মায়াবী মাখা দুচোখ কয়েক সেকেন্ডের জন্য এসে তার বুকের পাঁজর তছনছ করে দিয়ে হারিয়ে গেল। যুবকের আত্মহত্যা করতে ইচ্ছে করে। পাপ বলে ইচ্ছেকে মেরে ফেলতে চায়। নিজের অজান্তেই তার অর্ধাঙ্গিনীর সাথে অভিনয় করে ঠকাতে পাথরের খোলসে নিজেকে আবৃত করে ভবিষ্যতের দিকে পা বাড়ায়। হৃদয় চিৎকার করে বলে তার হৃদয় জোরে শুধু তার অপরিচিতার বসবাস। কিন্তু যুবক হৃদয় চেপে এগিয়ে যায়। ডায়েরির কথাগুলো মনে পড়ে যায় মৌয়ের। চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে জড়ানো কণ্ঠে সোহাগের দিকে তাকিয়ে বলতে থাকে,
তখনই হঠাৎ কাকতালীয়ভাবে তার অপরিচিতাকে ফিরে পায় যুবক। ঝাঁঝরা হয়ে যাওয়া হৃদয়ে আবার প্রাণ ফিরে আসে। যুবতী যুবকের বুকে অন্তরে সুবাস ছড়িয়ে আবারও যুবকের অন্তর সতেজ করে দেয়। কিন্তু যুবতীর মনে অভিমান জমেছে। যুবক তার ভালোবাসা যুবতীর থেকে লুকিয়ে রেখেছিল। মোয়ের কথা শুনে সোহাগ চোখে পানি নিয়ে অবাক হয়ে তাকিয়েছিল। তার অপরিচিতার কান্নামাখা মুখ, ঠোঁটের কোণে হাসি নিয়ে কি সুন্দর কথা। শেষের কথা শুনে সোহাগ শব্দ করে হেসে দেয়। চোখ থেকে পানি গড়ায় দুজনেরই, কিন্তু ঠোঁটে হাসি। সোহাগ মৌকে নিজের কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার অপরিচিতা, আমার অর্ধাঙ্গিনী, আমার মৌ বউ, আমার পাখি, সব অভিমান ভেঙে ঘুরে দেব ইনশাল্লাহ। মৌয়ের মাথা তুলে চোখের পানি ঠোঁট দিয়ে শুষে নেয়। কপালের সাথে কপাল ঠেকে বলে, আর কাঁদবে না পাখি, বুকে ব্যথা করে তো আমার পাখির চোখ থেকে পানি ঝরলে। মৌ সোহাগকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। কান্না অফ করবে না? মৌ কান্না থামায় না। সোহাগ মৌয়ের মুখখানা দুহাতে ধরে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে তার বউয়ের মুখ পানে কেমন কেঁপে কেঁপে উঠছে। বন্ধ চোখের কোণে ঘেঁষে পানি গড়িয়ে পড়ছে। সোহাগ মৌয়ের সারা মুখে চুমু আঁকলো, ঠোঁটে চুমু খেলো সবসময় নিয়ে। দুহাতে কোমর জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলল, কান্না অফ করো মৌ বউ, আর কত কাঁদবে বলো তো। এই বলে গলায় মৃদু জোরে কামড় দিলে মৌ সোহাগের বুকে হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। গলায় হাত দিয়ে জায়গাটা দৌড়তে থাকে। কান্নামাখা চোখে রেগে বলে, খারাপ লোক, ব্যথা পেয়েছে আমি। সোহাগ মৃদু হেসে বলে, ভালোভাবে বললে তো শোনো না, কি করব। মৌ সোহাগের কোল থেকে নেমে শুতে নিলে সোহাগ মৌকে জড়িয়ে যেখানটায় কামড় দিয়েছে সেখানে ঠোঁট ছুঁয়ে রাখলো। এরপর মৌকে কোলে তুলে নিল। মৌ ছটফটিয়ে বলে, কি করছেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোলে নিয়েছেন কেন? সোহাগ মৃদু হেসে বলল, আমার বউকে আমি কোলে নিয়েছি। তাছাড়া তুমি কেঁদে কেঁদে যা উইক হয়েছ, আর হাঁটতে হবে না। তোমার বরের কোল যখন, তখন তোমার জন্য ফ্রি। আমি ঠিক আছি, নামিয়ে দিন আমাকে। আম্মুর ঘর থেকে বেরিয়ে হোক দেখে ফেলবে। সোহাগ ঘর থেকে বেরিয়ে নাফিসা বেগমের ঘরের দিকে যেতে দেখে মৌ চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, এ লোক এখন ইচ্ছে করে এমন করছে। তার শাশুড়ির সামনে পড়লে সে লজ্জে মরেই যাবে। ওদিকে কেন যাচ্ছেন? প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি হাঁটতে পারবো। তোমাকে দেখাতে যাচ্ছে আম্মু এখন ঘর থেকে বের হবে না। মৌ চোখ ছোট ছোট করে তাকালো। খারাপ লোক, আম্মু নিশ্চয়ই কোনো কিছু করছে, তারা গেলে তো এভাবে দেখে ফেলবে। এরকম করছেন কেন? প্লিজ নামান আমাকে। সোহাগ মৃদু হেসে তার মোড় ঘুরিয়ে বাসার বাইরে পথ ধরল। আসলে সে মৌকে নিয়ে বাগানে যাবে, কিন্তু মৌকে জ্বালিয়ে নিল। এত লজ্জা পায় কেন মেয়েটা? যদিও লজ্জা নারীর ভূষণ। মৌ চোখ বুঝে সোহাগের বুকে মাথা ঠেকিয়ে আছে। সোহাগ তার বউয়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। আধার পেরিয়ে দিনের আলো ফুটেছে। চারিদিকে পাখিদের কিচিরমিচির ডাক। মৃদু বাতাস বইছে যা শরীর ঠান্ডা করে দেয়। সূর্যের আলো ফুটবে ফুটবে ভাব। বাগানে গিয়ে সোহাগ মৌকে নামিয়ে দিল। এরপর সোহাগ গাছের সাথে হেলান দিয়ে মৌকে পেছন থেকে জড়িয়ে নিল। মৌ শরীরের ভার সোহাগের বুক ছেড়ে দিয়ে মাথা তুলে আকাশ পানে তাকালো। সোহাগ তার থুতনি মৌয়ের মাথার উপর রেখে আকাশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, স্নিগ্ধ সকালের এত এত ফুটন্ত ফুলের সুবাসের মাঝে আমার ব্যক্তিগত ফুলের সুবাস নাসার অন্ধ্রে এসে সবার আগে বাড়ি খায়। এই বলে মৌয়ের ঘাড়ে চুমু খায়। মৌ চোখ বুজে নেয়। সোহাগের ভালোবাসার গভীরতা মাপার যন্ত্র তার কাছে নেই, তবে অনুভব করার জন্য আল্লাহকে তাকে একটা হৃদয় দিয়েছে, যা দিয়ে সে সোহাগের ভালোবাসা অনুভব করে। দীর্ঘশ্বাস ফেলে সোহাগ আবারও বলে, শেষ রাতের আধারে ঘেরা রাত পেরিয়ে যেমন ভোরের আলো ফুটল, ঠিক তেমনই আমার কালো হাওয়ায় যাওয়া হৃদয়ে তুমি নামক অপরিচিত এসে প্রশান্তির দীপ্তি ছড়িয়ে দিলে পাখি। এই বলে সোহাগ ঘাড় বাঁকিয়ে মৌয়ের গালে ঠোঁট চেপে ধরে, কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলে, আমার অপরিচিতা, আমার প্রশান্তি। মৌ সোহাগের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে সোহাগের হাত ধরে বলল, চলুন না, ঘাসের উপর হাঁটবো। সোহাগ মৃদু হাসে এগোতে নিলে মৌ সোহাগের পায়ের কাছে বসে পড়ে। সোহাগ ভুরুকুচকে বলে, কি করছো? পায়ের জুতা খুলুন, খালি পায়ে না হাঁটলে ভালো লাগবে না। এই যে ঘাসের উপর শিশির জমেছে, এর উপরে খালি পায়ে হাঁটলে দেখবেন অনেক ভালো লাগবে। জায়গায় জায়গায় মাটি আছে, পায়ে ময়লা লেগে যাবে। মৌ দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, আপনার প্রবলেম কি? কিছু ব্যাপার একেবারে যাচ্ছে তাই? খুলুন জুতা। সোহাগ গম্ভীর মুখে বলল, আমি যাচ্ছে তাই, তাই তো? সোহাগ মৌকে হঠাৎ জড়িয়ে ধরে গালে আলতো করে কামড় বসায়। মৌ সোহাগের থেকে নিজে ছাড়াতে চায়, গালে হাত দিয়ে বলে, আপনার দাঁতের হয়েছে কি? ইস, সুযোগ পেলে দাঁত বসিয়ে দিচ্ছেন, রাক্ষস একটা। সোহাগ মৌয়ের গাল ফোলানো দেখে হাসে। টুপ করে ছোটে চুমু খেয়ে বলে, ব্লাব বাইট দাতাকে রাক্ষস উপাধি দিচ্ছ কেন বউ? মৌ নিজেকে ছাড়িয়ে যেতে যেতে বলে, আপনি কি আসবেন নাকি আমি একাই যাব?
সোহাগ পায়ের জুতো খুলে এক সাইডে রেখে মৌয়ের পিছু পিছু গিয়ে মৌয়ের হাত ধরে। কিছুক্ষণ অপলক মৌকে পেছন থেকে হঠাৎ করে মৌয়ের পায়ের সামনে এক পা বাড়িয়ে দেয়। মৌ সামনের দিকে তাকিয়ে হাঁটছিল, সোহাগের পা দেখতে পায়নি। হঠাৎ পায়ের সাথে পা বেজে পড়ে যেতে নিলে সোহাগ মৌয়ের কোমর জড়িয়ে ধরে। মৌ ভয়ে সোহাগের হাত খামচে ধরে চোখ বোঝে। সোহাগ ঠোঁট চেপে হাসতে থাকে মৌয়ের দিকে তাকিয়ে। মৌ বুঝতে পারে সোহাগ তাকে ধরে নিয়েছে। চোখ খুলে সোহাগকে এভাবে হাসতে দেখে ভুরকুচকে বলে, আপনি ইচ্ছে করে ফেলতে চেয়েছিলেন আমাকে, তাই না? সোহাগ মৃদু হেসে ইনোসেন্ট ফেস করে বলে, তুমি আমাকে ফেলে চলে যাচ্ছিলে একা একা, তাই তোমাকে আমার বুকে ফেরত আনলাম। মৌ কিছু বলার আগেই সোহাগ মৌয়ের গলায় মুখ গুজে মৃদুস্বরে বলে, একটু দূরত্ব চাই না বউ, আমার অপেক্ষার মিঠা ফুল, আমার অপরিচিতা। মৌ চোখ বুঝল। তার স্বামীর ভালোবাসার গভীরতা অনুভব করলে তার চোখ জোড়া আপনা আপনি ভিজে যায়, শব্দ হারিয়ে যায়, কি বলবে খুঁজে পায় না। হাত বাড়িয়ে সোহাগের পিঠের শার্ট খামচে ধরল, অনুভব করলো তার স্বামীর ভালোবাসা। হ্যালো, কে বলছেন? অয়ন ফোন কান থেকে সরিয়ে নাম্বার চেক করলো। না, নাম্বার তো ঠিকই আছে, এটা ইরশাদের নাম্বার, তাহলে অন্য মেয়ে কথা বলছে কেন? আবারও ফোন কানে নিয়ে বলল, ইরশাদ কোথায়? ওপাশ থেকে মেয়েটা মজার ছলে বলল, ইরশাদকে আমার বয়ফ্রেন্ডের সাথে ডেটে পাঠিয়েছি, এবার আপনি আর আমি যাব, প্লিজ 2 মিনিট ওয়েট। অয়ন রাগে চোখ বুঝল, এই বেয়াদব মেয়েটা কে? ইরশাদের ফোনের কাছে কেন? রেগে মৃদু চিৎকার করে বলল, শাট আপ, ইরশাদকে ফোন দাও অসভ্য মেয়ে। এপাশ থেকে রাইমা কেঁপে ওঠে, কান থেকে ফোন সরিয়ে কেটে দেয়। বাপের জন্মে এত জোরে ধমক খেয়েছে কিনা মনে পড়ছে না। বান্ধবীর বরের সাথে একটু মজা করে হালকা করে চাকা দিতে চেয়েছিল, উল্টে সে নিজেই কারও করে চাকা খেয়ে গেল। পেছন থেকে ইরশাদ রাইমার দিকে রেগে তাকিয়ে বলল, আমার বরের সাথে ডেটে যাবি? তোকে ডেটের অর্থ ভুলে দিচ্ছি দাঁড়া। এই বলে রাইমার কাছে গিয়ে রাইমার চুল টেনে ধরে ইরশাদ। রাইমা নিজের চুল ছাড়াতে চেয়ে বলে, আমায় ক্ষমা করে দে রে, তোরা স্বামী বউ, কোন আঁকলে তোদের মতো সিরিয়াস প্রেমিকের সাথে মজা করতে গিয়েছিলাম যে একজন তো চাকা দিয়ে দিল, আরেকজন আমার বয়ফ্রেন্ড পাওয়ার আগেই টাক করে দেওয়া ধান্দায় নেমেছে। ইরশাদের ফোন বাজছে অনবরত। রাইমার চুল ছেড়ে ইরশাদ তার ফোন রিসিভ করে। উপাস থেকে রুক্ষ কণ্ঠে আওয়ান বলে, নিচে নামো, আর রেডি হয়ে বোরকা পরে মুখ ঢেকে নামবি, নয়তো কানে নিচে থাপ্পড় খাবি, বলি কল কেটে দেয়। ইরশাদ ফোনের এপাশেই গাল ফোলায়, তার সামনে না যেতেই থাপ্পড় দিতে চাইছে, যাবে না, বউ হয়ে গেছে তো তাই শুধু থাপ্পড় দিতে মন চায়, করুক অপেক্ষা, ভালো করে কথা তো বলতে পারবে না। কিছুক্ষণ পর আবারও কল আসলে ইরশাদ রিসিভ করে বলে, অয়ন ভাইয়া আমি যাব না, তুমি বাসায় চলে যাও। অয়নের এমনিতেই ওই মেয়ের বলা কথাতে রাগ উঠে আছে। তার ইরশাদের আরেকজনের সাথে ডেটে গিয়েছে, সে জানে এটা ফাজলামি, কিন্তু সে তার ইরশাদকে নিয়ে ইয়ার্কি ফাজলামি কোনোভাবেই অন্যজনের সাথে জড়িয়ে কিছু শুনতে চায় না। তার মধ্যে ইরশাদ তখন তেরামো করেছে, চোখ বুজে শ্বাস ছেড়ে বলল, ইরশাদ আমাকে রাগাস না, উপরে গেলে তোকে থাপ্পড়ে সোজা করব, 2 মিনিটের মধ্যে নিচে নামবি। ইরশাদ গোমরা মুখে ফোনটা রেখে রেডি হতে লাগলো। পাশ থেকে রাইমা বলল, বলছি আমার জন্য একটু পাত্র দেখিস তো বান্ধবী। ইরশাদ রেগে হাতে চিরুনি রাইমার দিকে ছুঁড়ে মারল। চিরুনিটা রাইমার হাতে গিয়ে লাগে। রাইমা হাত দোলতে দোলতে বলল, তোরা স্বামী বউ কি শুরু করেছিস রে? মনে হচ্ছে আমি তোদের বলেছি আমি সরকারি। একজন ধমকে অসভ্য উপাধি দিল, আরেকজন মারছে তো মারছেই। ইরশাদ কানের পিঠে চুল গুজে রেগে বলল, তোর জন্যই অয়ন ভাই আমার সাথে এভাবে কথা বলছে, বেদ্যপ মেয়ে, আমার জামের দিকে নজর দিস কেন, আর আমার নাম উল্টাপাল্টা বলছিস কেন? রাইমা হা করে চেয়ে আছে, মানে এরা কি অদ্ভুত, ফ্রেন্ডরা একরকম মজা করেই থাকে, আর এরা মনে হচ্ছে শোক পালন করছে। রাইমা কাঁদো কাঁদো মুখে বলল, বান্ধবী আমি মজা করছি, সেটা জানি, তোর জামাইকেও জানা, তাহলে তোর ভাইয়ারূপী স্বামী তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে। অয়ন ভাইও জানে। প্রায় মা বাবাকে বলো, তাহলে এমন করছে কেন? এসব নিয়ে ফাজলামি সহ্য হয় না। আমি তো তোদের আমার বরকে একদিনের জন্য ডেট করতে দিব, ইয়ার কি নয়, পাক্কা সত্যি। ইরশাদ চুল খোপা করতে করতে বলল, যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি, সিঙ্গেল অবস্থায় এমন ডায়লগ সবাই দিতে পারে। রাইমা ইরশাদের কথা শুনে মাথা চুলকে বলল, কি জানি বাবা, এত ভালোবাসাবাসি বুঝি না। এরই মধ্যে দরজায় কেউ নক করলো। ইরশাদ ভাবল হয়তো এই হোস্টেলের খালা। এই ভেবে দরজা খুলে অয়নকে দেখে হা হয়ে গেল। অয়ন রেগে ইরশাদকে ঠেলে নিজে ঘরের ভেতর ঢুকে গেল। দুহাত ইরশাদের কাঁধে চেপে ধরে বলল, কখন যেতে বলেছি তোকে আমি? রাইমা বলে উঠল, 1 মিনিট। অয়ন বিরক্ত হয়ে তাকালো রাইমার দিকে, আবারও চোখ সরিয়ে ইরশাদের দিকে তাকালো। রাইমা 1 মিনিট বলেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে, ইরশাদের পর এত রাগ, এর ব্রেক নেই বুঝেছি, যদি রোম্যান্সের ব্রেক না থাকে তখন কেলেঙ্কারি হয়ে যাবে, তার আগেই পালাই বাবা।
রাইমা ঘরে চলে গেলে অয়ন গিয়ে দরজা সিটকিনি লাগালো। এরপর ইশরাতকে টেনে ইশরাতকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। ইশরাত হা করে অয়নের কর্মকাণ্ড দেখছে। এভাবে তাকে জড়িয়ে শুয়ে পড়তে দেখে নিজেকে ছাড়াতে চাইলে অয়ন হাতের বন্ধন আরো দৃঢ় হয়। ইশরাত ছটফটিয়ে বলে, তুমি ভেতরে আসলে কি করে? কি কিছু বলেনি? আর এভাবে শুয়ে পড়লে কেন? আমি আমার বউয়ের কাছে এসেছি। কি কি বলবি? তুই এইসব বেয়াদব ফ্রেন্ড নিয়ে ঘুরিস কেন? এর অ্যান্সার দে আগে। ইশরাত মিনমিন করে বলল, রাইমা অনেক ভালো, একটু বেশি কথা বলে। কে ভালো? ইশরাত ভীত চোখে অয়নের দিকে তাকায়। কেমন রেগে আছে, মনে হচ্ছে তাকে খেয়ে ফেলবে, যেন সে কোনো এক নিষিদ্ধ শব্দ ব্যবহার করে ফেলেছে। কি হলো বল, কে ভালো? ইশরাত আমতামতো করে বলল, কেউ না। কেউ না? তুমি ভালো। অয়ন রাগ ছেড়ে মৃদু আসলো। ইশরাতের কপালে চুমু খেয়ে বলল, তোর বান্ধবীকে বলবি এসব নিয়ে মজা না করতে। আর আমাকে ভয় পাস কেন? ইশরাত বিড়বিড় করে বলে, ভয় দেখিয়ে বলে ভয় পাস কেন? ইশরাত অয়নের কথাটা শুনে মৃদু এসে বলে, আমি ভয় কখন দেখালাম? রাগ দেখাই? তুই রাগ ভাঙাবি তা না করে ভয় পাস, আমার দোষ? ইশরাত চোখ ছোট ছোট করে অয়নের দিকে তাকিয়ে বলে, তুমি কি জানো তুমি? অয়ন গম্ভীর মুখে বলে, আমি কি? ইশরাত হা করে তাকালো। গিরগিটির চেয়েও ভয়ঙ্করভাবে বদলায় তার স্বামী। এখনই হাসলো, আবার এখনই মুখ এমন করছে যেন কিভাবে হাসতে হয় সেটাও জানে না। ইশরাতের এক্সপ্রেশন দেখে অয়ন ইশরাতকে জড়িয়ে কাঁধে থুতনি রেখে চোখ বুজে মুচকে আসলো যে ইশরাত দেখতে পেল না। বুঝলো না অয়ন ভাই আজ এমন হুটহাট হাসছে, আবার রাখছে কেন। এদিকে অয়ন আড়ালে হাসছে। বউকে জ্বালিয়ে আলাদা এক শান্তি পাওয়া যায়। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, ভালোবাসি ফুলের রানী। ইশরাত চোখ বুঝল। কানে এভাবে বললে কেমন যেন অদ্ভুত লাগে। মাঝে মাঝে অবাক লাগে, আল্লাহ তাদের ভালোবাসা কি সুন্দর স্বাভাবিকভাবে মেনে নেয়ার তৌফিক দিয়েছে তার ভাইদের। ভালোবাসার মানুষের বুকে মাথা রাখতে অনেক ভাগ্য নিয়ে জন্মাতে হয়, যাবে না? অয়ন ভ্রুকুচকে ইশরাতের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তার পড়াশোনা সব বাদ দিয়ে আমার কাছে নিয়ে যাব। আমার বউকে ছাড়া হচ্ছে না। কিছুক্ষণ আগে ভেবেছি সারাদিন তোর সাথে কাটিয়ে তোকে রেখে চলে যাব, কিন্তু এখন ডিসিশন চেঞ্জ। ইশরাত বলল, আমি 1 বছর লস দেব না। কোন পাগল এই কাজ করে? বসে বসে ইয়ার লস দেয়। অয়ন মেধে এসে বলল, আমার ফুলরানির পাগল করে। এই বলে ইশরাতের গালে ঠোঁট ছোঁয়ালো। ইশরাত চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমি ইয়ার লস দেব না। অয়ন ইশরাত মুখ ঘুরিয়ে তার দিকে করে কপালে চুমু খেয়ে বলল, পাগলি আমার, ইয়ার লস দিতে হবে না। তোকে নিয়ে বাসা দেখবো আজ। এখানে বাসা ভাড়া করে থাকবো দুজনে, আর হোস্টেলে থাকতে হবে না। ইশরাত অবাক হয়ে বলল, তোমার অফিস তো এখানে নয়। এখানে থাকলে অফিস করবা কিভাবে? বাইক আছে না? চালিয়ে যাবো আবার আসবো। ইশরাতের মন খারাপ করে বলল, তুমি প্রতিদিন 4 ঘন্টা বাইক চালাবা? তো কি হয়েছে? আচ্ছা, আমি ইয়ারলস দিব, আমাকে আমাদের বাসায় নিয়ে চলো। অয়ন হাসলো। তার শরীরের কষ্ট হবে বলে কত চিন্তা মেয়ের। এত চিন্তা করতে হবে না, আমার প্রবলেম হবে না। 1 বছরেরই তো ব্যাপার, চাইলে নিবে এভাবেই। 1 বছর লস দিলে কিচ্ছু হবে না। অয়ন শোয়া থেকে উঠে বসে ইশরাতের চুল কানের পিছে গুজে দিয়ে মৃদু হেসে বলল, আমারও তোর সাথে থাকতে একটু পথ জার্নি করলে কিচ্ছু হবে না, উঠে পড়। অজ্ঞাত ইশরাত উঠে বোরকা পরে রেডি হয়ে নিল। এরপর দুজন মিলে বাইরে বের হলে রাইমাকে দেখতে পায় ইশরাত। রাইমা ইশরাতের কাছে এসে বলল, এত তাড়াতাড়ি বর নামতে দিল? ইশরাত রাইমার হাতে চিমটি কেটে তাকায়। রাইমা শব্দ করে আউচ করে ওঠে। জায়গাটা দোলতে দোলতে একবার অয়নের দিকে তাকায়। অয়ন ইশরাতের পাশেই দাঁড়িয়ে ফোনে কিছু করছে। রাইমা ইশরাতের কোমরে চিমটি দিলে ইশরাত আহ করে অয়নের দিকে সরে গিয়ে জায়গাটা ডলতে থাকে। অয়ন ফোন থেকে মনোযোগ সরিয়ে ইশরাতের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, ওকে চিমটি কাটলে কেন? রাইমা হা করে তাকালো। তার বউ যে ওকে চিমটি কাটলো, সে ব্যথা পেল, তখন কিছু বলল না। আর সে তার বউকে টাচ না করতেই বিচার করতে আসছে। রেগে বলল, বউয়ের দোষ চোখে পড়ছে না দুলা ভাই? অয়ন বিরক্ত। রাইমার চোখ সরিয়ে ইশরাতের দিকে তাকিয়ে বলল, কি চিমটা চিমটি শুরু করেছিস? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। এই বলে ইশরাতের হাত ধরে সামনের দিকে এগোলো। ইশরাত গাল ফুলে রাখলো। কথায় কথায় থাপ্পড় মারছে, আজ কথাই বলবে না। আর অয়নের মনে হচ্ছে সে 2 বাচ্চাকে মারামারি করা থেকে আটকিয়ে শাসন করলো। বাইকে ওঠ। ইশরাত কিছু না বলে বাইকে ওঠে, কিন্তু অয়নের কাঁধে হাত রাখে না। অয়নকে ধরেও না। অয়ন বুঝেছে তার বউ অভিমান করেছে। সে কথার কথা বলে থাপ্পড়ের কথা। থাপ্পড় তো দেয়নি, আরে বাচ্চা বউ তার। মৃদুস্বরে বলে, বাইক থেকে নাম। ইশরাত ভ্রুকুচকে কিছুক্ষণ অয়নের দিকে তাকিয়ে থাকে। রাগে বিরক্তিতে বাইক থেকে নেমে হাঁটা ধরে হোস্টেলের ভিতরের দিকে।
যাবে না কোথাও। মনে হচ্ছে সে পুতুল, তাকে শুধু নাচাচ্ছে। অয়ন দ্রুত বাইক থেকে নেমে ইরশাদের হাত ধরে নমস্বরে বলল, কই যাস? ইরশাদ মাথা নিচু করে বলে, ঘুমাবো আমি, ঘুম পেয়েছে। অয়ন মৃদু হাসে, রাগ করেছিস? না। বর আমাকে কথায় কথায় থাপড়াবে আর আমি আনন্দে নাচব। ইরশাদের কথা শুনে অয়ন শব্দ করে হেসে ফেলল। রাস্তায় তো জড়িয়ে ধরা যাবে না। হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আবেগমাখা কণ্ঠে বলল, আমার ফুলের রানীকে কখনো টোকা দিয়েছে? মুখে বলি এমনই, বুঝিস না? তুমি অয়ন ভাইয়া না? পাশ থেকে এক মেয়েলি কণ্ঠে ইরশাদ। অয়ন দুজনেই ঘাড় ফিরিয়ে তাকালো। আরে তুমি তো অয়ন ভাইয়াই, এখানে কি করছো? অয়ন মৃদু হেসে বলে, একটা কাজে এসেছিলাম। তুই দিকে কেন? ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছিলাম। আজ বাসে যাবে তো? আজ কিন্তু কোনো বাহানা শুনবো না। অয়ন মৃদু হেসে বললে, যাবো ইনশাল্লাহ। ইরশাদের দিকে চোখ পড়ল। এটা কি তোমার ফ্রেন্ড নাকি? পর্দাশীল ফ্রেন্ড পেয়েছো দেখছি, ভালোই। ইরশাদ মেয়েটির দিকে ভ্রু কুচকে তাকিয়েছিল। সে তো চেনে না। অয়ন ভাই কিভাবে চেনে সেটাই ভাবছিল। পোশাক আশাকের তেমন সিঁড়ি নেই, খোলামেলা, গলার সাথে ওড়না জড়ানো আছে অবশ্য। মেয়েটির সাথে দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রিমি, অয়ন ভাইয়ের হবু বউ, ফুফাতো বোন, কিন্তু বউ হয়ে যাব খুব শীঘ্রই। মেয়েটার কথা শুনে ইরশাদ চোখ বড় বড় করে তাকালো। তার স্বামীর নাকি আরেকটা হবু বউ আছে। ইরশাদ মেয়েটির দিকে চোখ থেকে সরিয়ে অয়নের দিকে তাকায়। অয়নের মুখে হাসি। ইরশাদ রেগে বলল, আপনি অয়ন ভাইয়ের হবু বউ আর আমি অয়ন ভাইয়ের অলরেডি বউ। এখন বিদায় হন তো আপা, হবু বরকে ভুলে যান। ইরশাদের কথায় রিমি জোরে হাসতে হাসতে বলল, হাই অয়ন ভাইয়া, তোমার বউকে তো ছাকা দিতে পারলাম না। কি ঝাঁজ বাবা। ইরশাদ বোকা বনে গেল। দুজন মিলে তার সাথে মজা নিয়েছে, কিন্তু এই মেয়েটা কে? রিমির সাথে পাশে গিয়ে বলল, তোমাকে দেখে বুঝেছি তুমি অয়ন ভাইয়ের বউ। আমাদের ভাই কারোর হাত ধরে রাখেনি এভাবে, বউ ছাড়া তো ধরার প্রশ্নই নেই। রিমির কথা ইরশাদ কিছুটা লজ্জা পেয়ে আর চোখে অয়নের দিকে তাকালো। রিমি হেসে বলল, আজকে আমাদের বাসায় যাবে ভাবি, অয়ন ভাইয়ের বাহানা শুনবো না। আর এই যে অয়ন ভাইয়া, আজ যদি যাও তাহলে তোমার নামে আম্মুর কাছে আরো কানপটি দিয়ে ভরাবো। এমনিতেই না বলে কই বিয়ে করেছ? আম্মু তোর কি বোম হয়ে আছে? অয়ন হেসে বলল, আজ শিওর যাবো, যা ফুপিকে কল করে বলে দে। আমার উপরে যা রেগে আছে, কল তো মনে হয় ধরবে না। রিমি তার ফ্রেন্ডের সাথে যেতে বলল, আম্মুকে এক্ষুনি কল করে বলছি, আর যদি না এসেছো তোমার সাথে আমার আম্মুর সম্পর্কে সুতোর টান ছিঁড়ে কুটি কুটি করে দেবো বলে দিলাম। অয়ন এসে বলল, কিছুক্ষণের মধ্যে যাচ্ছি, যা। অয়নের বাবার সাথে সম্পর্ক একদমই ভালো নেই বললেই চলে। তেমনি বাবার বাড়ির ওই দিকের কারোর সাথে তেমন সখ্যতা নেই, কিন্তু তার একমাত্র ছোট ফুপি এখনও তাকে ভীষণ আদর যত্ন করে। মাঝে মাঝে যাওয়া হয়, কিন্তু বিয়েটা হুট করে হয়ে গেছে। এটা শোনার পর থেকে তার ফুপি আর তার সাথে কথা বলে না। সময় করে যাবে যাবে করে হচ্ছিল না। আজ যেহেতু রিমির সাথে দেখা হলো, ওই সময় সুযোগ আছে, আজকে যাওয়ার সিদ্ধান্ত নিল। এমন দুপুরের পরপর মনিরা স্কুলের সামনে গিয়েছে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, বারবার হাত ঘড়িতে সময় দেখছে। মনিরার স্কুল ছুটে হবে কখন তার জন্য অপেক্ষা করছে। সে যে কেন মনির স্কুলের সামনে এসেছে জানে না। ভাবলো কালকে ফ্রেন্ড বানালো, ভালোভাবে কথা বলল, সেই টানেই চলে এসেছে। নতুন নতুন ফ্রেন্ড তো। কিছুক্ষণের মাঝে স্কুল ছুটি হয়ে গেল। ইমন আজ রাস্তার এপাশেই দাঁড়িয়ে আছে স্কুলের গেটের সামনে। একে একে অনেক স্টুডেন্ট বেরোচ্ছে, কিন্তু মনিরা দেখা নেই। আরো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো দু একজন করে বের হচ্ছে, একসময় আর কাউকে বের হতে দেখলো না। ইমনকে অসহায় লাগলো, মেয়েটা কি চলে গিয়েছে ভিড়ের মধ্যে? কিন্তু সে তো একটু এদিক ওদিক ফেরেনি, তাহলে কোন দিক দিয়ে বের হলো? হতাশ হলো ছেলেটা। আজকাল মনিরাকে একটু বেশি মিস করছে। কিচ্ছু ভালো লাগে না। একটু কথা হলো, দেখা হলে ভালো লাগে, কিন্তু সেটাও তো হলো না। বাসে তো যাওয়া যায় না। রাস্তা পার হয়ে ওপাশে গেলে খেয়াল করলো মনিরার সাথে সেদিন যে দুজন মেয়ে ছিল তারা দাঁড়িয়ে আছে। ইমন এগিয়ে গিয়ে বলল, এক্সকিউজ মি। ঈশার ইতু রিক্সার জন্য দাঁড়িয়েছিল। ছেলের কণ্ঠের সামনে তাকিয়ে ইমনকে দেখে অবাক হলো। দেখলো তাদের দিকে তাকিয়ে আছে। ঈশা ইতু দুজনের মুখ চাওয়াচাই করলো। ইমন দেখে অবাক হয়েছে, আবার তাদের টাকায় আরো বেশি অবাক হয়েছে। ইমন এগিয়ে এসে বলল, তোমাদের ফ্রেন্ড কোথায়? ইমনের কথা শুনে ঈশা ইতু ভ্রু কুঁচকালো। এই ছেলে মনিরার আত্মীয়, তার মানে মনিরাকেই খুঁজছে। ঈশা বলল, মনিরার কথা বলছেন? হ্যাঁ, মনিরা তো আজকে স্কুলে আসেনি। ইমন মলিন স্বরে বলল, ও থ্যাঙ্কস, এ বলে চলে যায়। এদিকে ঈশারই তো অবাক হয়ে ইমনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ঈশা সেদিকে তাকিয়ে বলল, আমি যা বুঝছি তুইও কি তাই বুঝছিস? হ্যাঁ দোস্ত,
এদের মধ্যে কি চক্কর চলছে? সেটাই তো, লোকটার বউ বাচ্চা আছে, আর এই মনিরার বাচ্চা বিয়াত্তা পুরুষের পিছে পড়ছে। কাল আসুক আগে, ওর মাথায় বাড়ি দিয়ে এই বিয়াত্তারে নামামো। আহারে অভাগা বউ, তোমার কপাল আমার কিছুতেই ভরতে দিব না। ইতু এর মধ্যে রিক্সা ঠিক করে উঠে পড়েছে। ঈশার দিকে তাকিয়ে বলল, তুই কি যাবি নাকি শোক পালন করবি? ঈশা তড়িঘড়ি করে রিক্সা উঠে বসলো। কি স্বার্থপর রে তুই, একজন ঠকিত মহিলার জন্য দুঃখ প্রকাশ করছিস না? ইতু বিরক্ত হলো, বিড়বিড় করলো, মনিরার কপি ভার্সন একটা সঠিক শব্দ কোনো ডিকশনারিতে আছে কিনা তা একমাত্র মূর্খ ছাড়া আর কেউ জানে না। এই ইতু আর মনিরাকে কোত্থেকে যে এসে তারা ঘাড়ি এসে জুটেছে। মনিরা থাকলে এদের দুটোর বকবক হজম করা লাগতো। আজ তাও একটু রেহাই পাচ্ছে বেচারা। এমন ভাবলো ঈশাদের সাথে দেখা করে যাবে, যদি একটু আধটু ভালো লাগে। মনটা খারাপ, ইস মেয়েটাকে যদি দেখতে পেত। রাগ হলো মনিরার উপর। কি হতো আজ স্কুলে আসেনি, তাকে একটু বলেও দিতে হতো। আবার মনে পড়লো তার কাছে তো মনিরার ফোন নাম্বার বা অন্য কিছুই নেই। মনে হচ্ছে মাথা গেছে। মনিরাকে নিয়ে ভাবতে ভাবতেই ঈশাদের হোস্টেলে পৌঁছায়। ঈশাদকে কল করলে সে জানায় সে অয়নের সাথে তার ফুপির বাসায় আছে। যেখানেই যাচ্ছে সেখানে কেউ নেই, রাগ লাগছে। কি আর করার, মন খারাপ নিয়েই নিজের বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর অয়নের কল আসে। রিসিভ করলে ওপাশ থেকে অয়নের ছোট ফুপ্পি বলে, কি রে ইমন, তুই বাসার কাছে এসে আমার বাসায় আসছিস না কেন? ইমন হাসলো। অয়নের ছোট ফুপ্পির সাথে তাদের 3 বন্ধুর ভালো সম্পর্ক, তুই করেই বলে সবাইকে। ইমন হেসে বলল, বাসে যাচ্ছি ফুপ্পি। অয়নের সাথে বোনকে তো পাঠিয়েছে, একা একাই বোনের বন্ধুর বিয়ে দিয়ে দিলি তোরা? আমার তো কেউ নেই, মনে থাকে না আমাদের। ইমন হেসে বলল, কি যে বলো ফুপি, জানি তো কিভাবে হঠাৎ বিয়ে হয়েছে। বোনের বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম তোমাকে দাওয়াত দিব। আচ্ছা হয়েছে, এখন আমার বাসায় আয়। এখান থেকে আমার বাসায় না আসলে ঠ্যাং ভেঙে দেব বলে দিলাম। এই বলে ফোনে অয়নকে বলে দিল। ইমন এপাশ থেকে মৃদু আসলো। সোহাগের মায়ের পর অয়নের এই ফুপি তাদের 3 বন্ধু কেমন আদর করে। আসলে কিছু সম্পর্কে এমনই, রক্তের নয় অথচ কত টান। আবার কিছু সম্পর্কে রক্তের হয়েও পর, এই যেমন অয়ন নিজের বাবা হয়েও নিজের ছেলের কোনো খোঁজ নেয় না, অথচ তারই বোন অয়নকে যেমন ভালোবাসে তেমন তাকে সোহাগকেও ভালোবাসে। ইমন অয়নের ফুপির বাসায় গিয়ে কলিং বেল চাপলে রিমি এসে দরজা খুলে দেয়। ইমনকে দেখে অবাক হয়ে বলে, ইমন ভাইয়া তুমি? এসো এসো, আল্লাহ আমি অনেক খুশি হয়েছে। ইমন ভেতরে আসতে আসতে বলল, খুশি হয়েছিস ভালো হয়েছে, তেমন চিল্লাচ্ছিস কেন? রিমি এসে বলল, কি বলো, খুশি হলে বলবো না? আমার একমাত্র যা, মানে ভাইয়া বলে কথা। ইমন রিমির মাথায় টোকা দিয়ে বলল, দরজা লাগা। রিমি ইমনের দিকে কিছুক্ষণ পিটপিট করে তাকিয়ে রইল। নিজেই লজ্জা পাচ্ছে, আবার নিজে হাসছে। বিড়বিড় করলো, ইমন ভাইয়া তুকু, ইমন ছাইয়া কি সুন্দর। দুপুরে কড়া রোদ পশ্চিম আকাশে হেরে পড়েছে। প্রকৃতিতে সূর্য লাল আভা এখনো ছড়িয়ে ছিটে আছে। কোমল মৃত্তিকা সূর্যের তাপ শুষে নিয়েছে। ধীরে ধীরে উষ্ণতা কমেছে। আকাশ ভেড়েছে মেঘের ভিড়ে। মৃদু বাতাসে গাছের পাতাগুলো হেলে দূরে যেন নৃত্য করছে। মৌ সোহাগ দুজন মিলে বাইকে রাজশাহীর পদ্মার পাড়ে আসে। সেখান থেকে কিছুটা দূরে একটা জায়গায় মৌকে এনে জায়গাটা দেখে বলে, জায়গাটা পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক সুন্দর, তাহলে কনফার্ম করব? সোহাগের কথা শুনে মৌ ভুরুকুচকে বলল, মানে জমিটা তোমার পছন্দ হলে কিনবো। মৌ হা করে তাকালো। এখানে অনেক গাছপালা, মৃদু বাতাস বইছে, জায়গাটা একদম শান্ত। মৌ ভেবেছে তাকে ঘুরতে নিয়ে এসেছে, মন ভালো করার মতো জায়গা। কিন্তু জমি কিনবে শুনে অবাক হলো। কিনে কি করবেন? মসজিদ বানাবো। ভুলে গেছ? কিন্তু এখানে কেন? আমরা যেখানে থাকি সেখানে তো কিনতে পারতেন। এখানে মসজিদ করার ইচ্ছা হওয়ার একটা কারণ আছে, শুনবে? মৌ উপর নিচ মাথা নাড়ালো। সোহাগ মৌকে টেনে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এই শহরে আমার অপরিচিতাকে ঘিরে কত অনুভূতি আছে জানো? সীমাহীন অনুভূতি। এই শহরে তোমাকে নিয়ে প্রতি সপ্তাহে 2-3 দিন না আসলে আসলে আমার মন শান্তি পাবে না। আর এখানে আসলে তোমার নামাজ কাজা হবে যদি বেশিক্ষণ থাকতে চাই। আর আশেপাশে সবাই তো আছে নামাজ পড়ার জন্য, কত মানুষ ঘুরতে আসে। এখানে মসজিদ বানিয়ে মেয়েদের ব্যবস্থা করলে ছেলে মেয়ে কারোরই ঘুরতে এসেও আর নামাজ কাজা হবে না, ভালো হবে না। ও এত অবাক হলো, কি বলবে বুঝতে পারল না। মানুষটার চিন্তা ভাবনা কি সুন্দর। মৌ সোহাগকে তার দিকে ফিরে নেয়। আশেপাশে দেখলো কেউ নেই। এরপর মৌয়ের মুখ থেকে কাপড় সরিয়ে দেয়।
মৌ সোহাগের হাত ধরে বলল, মুখ খুলছেন কেন? কেউ যদি আসে? সোহাগ মৃদু হেসে বলল, কেউ আসবে না, আমার বলা আছে। তবু রিক্স নেইনি, দেখে নিয়েছে। মৌ আর কিছু বলল না। সোহাগ দুহাতে মৌয়ের মুখ আগলে নিয়ে মৃদু হেসে বলে, তোমার জায়গাটা পছন্দ না হলে অন্য কোথাও দেখব। মৌ আবেগে আপ্লুত হলো, চোখ জোড়া ভিজে উঠেছে। এমন মানুষের স্ত্রী হওয়া সত্যি ভাগ্যের, যে প্রথমত আল্লাহর বিধানগুলো সুন্দর করে মানতে চায়, পাশাপাশি তার স্ত্রীর মমতাকে গুরুত্ব দেয়। সোহাগ মৌয়ের চোখের দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলে, আমার পাখির চোখে পানি কেন? কষ্ট দিয়ে দিলাম? মৌ মৃদু হেসে দুদিকে মাথা নাড়ায়। সোহাগ মৌয়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়তে দেখে গাল মুছে দিয়ে জড়িয়ে ধরে বলল, তাহলে কাঁদছেন কেন আমার পাখি? মাথায় চুমু দিয়ে মৌয়ের ডান হাতে চুমু এঁকে বলল, বলো কি হয়েছে? মৌ সোহাগকে দুহাতে জড়িয়ে ধরল, কিন্তু কিছু বলল না। সোহাগ মৃদু হাসল, এরপর ডান হাত মুখের কাছে নিয়ে দ্বিতীয় আঙ্গুল পুরে দিল মুখে। মৌ চোখ বুঝল। সোহাগ বেশ কিছুক্ষণ এভাবে থেকে আলতো করে সেই আঙ্গুলে কামড় দিল, খুবই আলতো করে। মৌয়ের একটু ব্যথা লাগেনি। সোহাগ আঙ্গুল মুখে নিয়ে ফিসফিসিয়ে বলল, বলো বউ, কেন কাঁদলে? মৌ কিছু বলল না। এই সময়টাকে সে অনুভব করছে, কথা বলে সে অনুভূতিকে নষ্ট করতে চাচ্ছে না। সোহাগ তো তার বউয়ের মুখ থেকে কথা বের করবে। দুষ্টু হেসে তৃতীয় আঙ্গুল মুখে পুরে নিল। দুই আঙ্গুল একসাথে মৃদু জোরে দাঁত বসে দিলে মুখ কেঁপে ওঠে। ব্যথা পেয়েছে, বিরক্ত হলো। বাম হাত দিয়ে সোহাগের পাঞ্জাবির দুটো বোতাম খুলল ধীরে ধীরে। সোহাগ ভ্রু কোঁচকাল। তার বউ কি ভুলে গেছে এটা তাদের বেডরুম নয়? সোহাগ কিছু বুঝে ওঠার আগেই মৌ সোহাগের গলার নিচে গায়ের শক্তিতে কামড় বসায়। সোহাগ মুখ থেকে কুচকে নেয়। ইস, সে লাভ বাইট দেয় আর বউ তাকে রাক্ষসীর মতো কামড়ায়। মৌকে ছাড়াতে চায়। মৌ যেন আজ পণ করেছে লোককে শিক্ষা দিয়েই ছাড়বে। সকাল থেকে শুরু করেছে। সোহাগ অসহায়ভাবে তাকিয়ে মৌয়ের হেজাবের নিচ দিয়ে হাত ঢুকিয়ে গলার কাছে নিয়ে কাতুকুতু দিলে কয়েক সেকেন্ডের মাঝেই মৌ সোহাগকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। সোহাগ মাথা নিচু করে কামড় বসানো জায়গাটা দেখে। ভালোভাবে দেখা যাচ্ছে না, যতটুকু দেখা যাচ্ছে বুঝলো সামনের সব দাঁত বসে দিয়েছে। মৌয়ের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, বউ, তুমি দিন দিন রাক্ষসী বউ হয়ে যাচ্ছ। মৌ ভুরু কুঁচকে বলল, বড় রাক্ষস হলে বউকেও হতে হয়। সোহাগ মৃদু হেসে বলল, বর তো আদরও করে, তুমি একটু করো। যেখানে কামড়ালে সেখানে একটু আদর দাও আসো। বর তো এটা করে, তাই না? এই পর্যায়ে মৌ লজ্জা পেল। কামড় দিলে কি কিছু খেয়াল থাকে? এখন প্রিপারেশন নিয়ে তো কাছে যেতে পারবে না। মৌকে লজ্জা পেতে দেখে সোহাগ মৃদু হেসে মৌকে কাছে টেনে নিল। মৌয়ের মুখ ঢেকে দিয়ে বলল, তুমি তো দিবে না, তাই আমি দিব ইনশাল্লাহ। বেডরুমের জন্য তুলে রাখলাম। ও মাথা নিচু করে রইল। সোহাগ হিজাবের উপরেই মাথায় চুমু খেয়ে মৃদু হেসে বলল, চলো এখন নদীর পাড়ে যাব, এরপর বাসায় যাব, বেশি সময় নেই। এই বলে মৌয়ের হাত ধরে এগোলো। পরের দিন ইমন দুপুরে এসে বসে আছে মনের স্কুলের সামনে। কে এক জ্বালা, সে তো বাড়িতে টিকতেই পারছে না এই মেয়ের জন্য। সময়ও যাচ্ছে না, একবার বসেছে একবার হাঁটছে, আবার কখন স্কুল গেটের সামনে গিয়ে দাঁড়াচ্ছে। অসহ্য লাগছে। কোন শিক্ষক ক্লাস নিচ্ছে আর মনিরাও বেরোচ্ছে না। ইচ্ছে করছে স্কুলের ভিতরে গিয়ে মনিরার কান ধরে হিড় করে টেনে তার সামনে আনতে। ওই মেয়ে আসলে একটা ঝামেলা, তার জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। আগে সারাদিন পিছে লেগে এখন হাওয়া হয়ে তার শান্তি কেড়ে নিয়েছে। বেয়াদব মেয়ে। এরই মধ্যে স্কুল ছুটি হয়ে গেল। ইমন আরেকটু এগিয়ে যায়। উদ্দেশ্য মনিরার গেটের সামনে আসলেই তাকে টেনে নিয়ে যাবে। মানে কোনোভাবেই হারানো যাবে না আজ মনিরাকে। বিরক্তি ভাব নিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে মনিরাকে দেখল। যদিও মেয়েটা বোরকা পরে মুখ ঢেকে রাখে, তবে ইমনের চিন্তা অসুবিধা হয় না একদম। ইমন মৃদু হাসলো মনিরার দিকে তাকিয়ে। মনিরার উপস্থিতি যেন তাকে অনেকটা শান্তি দিল। এদিকে মনিরার পাশে ইশরা বসাচ্ছে। দূষণ, এই ছেলে ভালো না, বউ বাচ্চা রেখে তোর পিছে লাগছে। কালকে তোর খোঁজ করতে আসছিল, আবার আজকেও এসেছে। শোন, লোকটার বউটার কোনো দোষ নেই বল। তুই ভুলে যা এই ক্যারেক্টারলেস ছেলেকে। আমি তোকে অনেক সুন্দর একটা ছেলে খুঁজে দেব, দুজনের জন্য একসাথে খুঁজবো। মনিরা ইশরাকে এক সাইডে নিয়ে গিয়ে রেগে বলল, উনি ক্যারেক্টারলেস নয়, বেয়াদব একটা, থাপ্পড় খাবি। না জেনে শুনে বলিস কেন? ইশরা ভ্রুকুচকে বলল, পিয়াত্তা বলে অল্প বয়সী মেয়ের পিছে ঘুরুর করছে আর তুই ওর সাফাই গাইছিস। ইতুর দিকে তাকিয়ে বলল, এই মনিরা বাচ্চার কি অধপতন হয়েছে দেখ একবার। ইতু বিরক্ত এই দুই বান্ধবীর ওপর। সে নীরব শান্ত স্বভাবের একটা মেয়ে, এরা তার উল্টো। মনিরা রেগে বলল,
তো রুচির অধপতন হয়েছে বেদ্যপ মহিলা, ওনাকে ক্যারেক্টারলেস বলছিস কেন? ঈশা কাঁদো কাঁদো মুখে বলল, তুই আমাকে মহিলা বলতে পারলি? এত বড় অপমান। মনিরা রেগে বলল, এমনি আমার মুড ভালো নেই, জ্বালাস না সর। আর ওই লোকটার বিয়ে হয়নি, বাচ্চাও নেই। ঈশা চোখ বড় বড় করে বলল, সেদিন তুই যে বললি। মনিরা রেগে বলল, তোর বেয়াদব চোখ তার উপর পড়েছিল, তাই তার লাগাম টেনে দিয়েছিলাম। ঈশা খুশি হয়ে বলল, সত্যি? শোন, তাহলে তুই যেহেতু প্রেম করিস না, আমি তোর মুখ চোখ দেখে বুঝেছি, আমার সাথে সেটিং করে দে। মনিরা ঈশার গালে মৃদু জোরে থাপ্পড় দিয়ে হাত ঘুরিয়ে ঘুরে বলল, আবার নজর দিলে তোর চোখ দুটো তুলে আমি মার্বেল খেলবো। ঈশা মন খারাপ করে বলল, তার মানে তোদের মধ্যে চক্কর চলছে? তাহলে ট্রিট দে আমাদের। বান্ধবীর জন্য হ্যান্ডসাম ছেলের পিছে লাগছি না। মনিরা রেগে বলল, কোন চক্কর চলছে না? বেশি বলবি না একদম। ঈশা চোখ ছোট ছোট করে বলল, আমাকে তোর কুচি খুকি মনে হয়? আমি নজর দিলে চোখ তুলে মার্বেল খেলবি বলছিস, আবার সেও তোর প্রতিদিন খোঁজ করে, আর বলছিস চক্কর চলছে না? মনিরা আমতা আমতা করে বলল, মানে চক্কর না, কিন্তু কি যে হস্তের দোস্ত, আমি সাথে কিছু বুঝতে পারছি না, অশান্তি লাগছে। আর তার দিকে কেউ নজর দিলে জ্বলনি ধরে। তুই নজর দিস না। ঈশাই তোর গায়ে থাপ্পড় দিয়ে বলল, আমাদের মনিরা তো গেল রে। এই তো মনিরা বাঁকা চোখে ঈশার দিকে তাকালো। এ তো বললো কোথায় গেছে? ও তো তোর সামনে দাঁড়িয়ে আছে। ঈশা বিরক্ত হয়ে বলল, তুই কোন জন্মের গাধা মা? ঘটে কি একটু বুদ্ধি নেই? মনিরার কথা শুনে বুঝতে পারছিস না ও প্রেমে পিচ্ছিলে পড়ে গেছে? মনিরা তো এত অবুঝ নয়, সে বুঝেছে, তাই কালকে স্কুলে আসেনি। কি এক অদ্ভুত অনুভূতি। সে বেরোতে চাইছে, পারছে না। নিজে থেকে পালাতে চাইছে, তাও পারছে না। কাউকে বলতেও পারছে না। কি এক অবস্থা। ইমন বেশ কিছুক্ষণ অপেক্ষা করল মনিরার জন্য। এতক্ষণ ধরে এই বান্ধবীদের সাথে কি এমন গল্প করছে, রাগ লাগছে। সে কখন থেকে অপেক্ষা করছে, আর ও গল্প জুড়ে দিয়েছে ফ্রেন্ডের সাথে। রেগে মেগে মনিরার পিছে গিয়ে বলল, এই মেয়ে, প্রবলেম কি তোমার? আসছো না কেন? থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? পেছন থেকে ইমনের এমন রাগ মিশ্রিত কণ্ঠ শুনে মনিরা অবাক হলো। পেছনে ফিরে ইমনের দিকে তাকালো। এমন রেগে আছে কেন? আবার তাকে থাপ্পড় দিতে চাইছে। পাশ থেকে ঈশা এসে বলল, দুলা ভাই, আমাদের কিন্তু ট্রিট চাই। মনিরা চোখ বড় বড় করে ঈশার দিকে তাকালো। হাই হাই, এই মেয়ে কোনো কেলেঙ্কারি না করে দেয়। দ্রুত ঈশার মুখ চেপে ধরে মৃদুস্বরে বলল, এক্ষুনি যা এখান থেকে বেয়াদব, উল্টাপাল্টা কিছু বলে তোর খবর আছে। ঈশা তার মুখ থেকে মনিরার হাত সরিয়ে বলল, তোর ভালো করেছি, আর তুই আমাকে কিডন্যাপ করতে চাইছিস? মনিরা রেগে বলল, যাবি? ঈশা মুখ বাঁকিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি, কিন্তু কালকে ট্রিটটা যেন তোর থেকে পাই। এই বলে তোর হাত ধরে চলে যায়। ঈশার কথা ইমনের মাথার উপর দিয়ে গেছে। এই মেয়ের সে কবেকার দুলাভাই। মনির ইমনকে একবার দেখে কিছু না বলে তার বাড়ির দিকে হাঁটা ধরে। ইমন মনিরাকে তার সাথে কথা না বলেই চলে যেতে দেখে রেগে যায়। এই মেয়ের জন্য এতক্ষণ অপেক্ষা করতে করতে তার জান যায়, আর ও তার সাথে একটা কথা না বলেই চলে যাচ্ছে। কত বড় সাহস! দ্রুত মনিরার সামনে দাঁড়িয়ে বলে, তুমি আমার সাথে কথা না বলে চলে যাচ্ছ কেন? সত্যি সত্যি তোমাকে গুনে গুনে 10টা থাপ্পড় দিতে ইচ্ছে করছে। মনিরা রেগে বলল, আমার ইচ্ছা, আমি বলবো না কথা। আসছে কোন মহারাজা, কথা না বলে যাওয়া যাবে না? মনিরার ব্যঙ্গ করে কথা শুনে মন রেগে গেল। আঙুল তুলে বলল, আমার সাথে ভালো করে কথা না বলে শুধু এক পা বাড়াও, তোমার পা ভেঙে গাছের সাথে ঝুলিয়ে রাখবো বেয়াদব মেয়ে। মনিরা হা করে তাকালো। মানে তাকে বলছে ভালো করে কথা বলতে পারবে না, আর সে নিজেই তার সাথে কিভাবে কথা বলছে দেখো। আপনি গিয়ে ঝুলে থাকুন, লেচকাটা বাদর একটা, সরুন, একদম চালাতে আসবেন না। এই বলে মনিরা যেতে নিলে ইমন মনিরার সামনে দাঁড়িয়ে বলে, আমি তোমাকেই জ্বালাবো মিষ্টি মেয়ে, বুঝেছ? একদম যাবে না। মনিরা রেগে বলল, আমি যাবই, আপনার সাথে একদম কথা বলবো না। খেয়ে দে কাজ নেই, তার সাথে বসে গল্প করব। এই বলে মনিরা ইমনের পাশ কাটিয়ে কয়েক কদম সামনে ফেললে ইমন রেগে মেগে মনিরার হাত ধরে টান দেয়। এর ফলে মনিরাকে তার দিকে পড়ে যেতে দেখে দ্রুত মনিরার সামনে থেকে সরে যায়। ফলস্বরূপ মনিরা পিছঝালা রাস্তায় এসে উপরে পড়ে। ইমন সরে যাওয়ার কারণে প্রথমত সে হাত ধরেই ভুল করেছে। এটা মনিরা একদমই পছন্দ করবে না। ও সে ধরনের মেয়েও না। আবার তার গায়ের উপর এসে পড়লে তো এই মেয়ে তাকে কুপিয়ে মারত। এতদিনে মনিরাকে এইটুকু চিনেছে। মেয়েটা পর্দা করে, এসব তার দ্বারা ঘটে গেলে সে নিজেকেই ক্ষমা করতে পারবে না। তার মধ্যে ভুল করে আবার হাত ধরে ফেলেছে। রাগের মাথায় বুঝতে পারিনি, কিন্তু মনিরা যে এভাবে রাস্তায় পড়ে যাবে সেটাও বুঝতে পারিনি। অসহায় চোখে তাকালো। এরই মধ্যে দুজন মেয়ে মনিরাকে ধরে দাঁড় করিয়েছে। ইমনের খারাপ লাগলো, মনিরার চোখ ভিজে গেছে। ভরা মানুষের মধ্যে এভাবে রাস্তায় ফেলা এ লোকের খুবই দরকার ছিল। ইমনের থেকে এটা একদমই আশা করেনি। হাতও ব্যথা পেয়েছে,
বোরকা ঝেড়ে নিয়ে কোনো রকমে ধীর পায়ে হাঁটতে গেলে ইমন মনিরার সামনে এসে দাঁড়ায়। মনিরা চোখ তুলে ইমনের দিকে ভাঙা গলায় বলে, আমাকে ফেলো আপনার শান্তি হয়নি, আর কি করবেন? ইমনের বুকে চিনচিন ব্যথা হলো। মনিরার চোখে পানি টপ করে হিজাবের উপর দিয়ে গড়িয়ে পড়ল। ইমন অসহায় চোখে তাকালো মনিরার দিকে। সে তো মনিরার কথা ভেবেই সামনে থেকে সরে গেল। এত বড় মেয়ে, তার উপর এসে পড়লে কত বাজে পরিস্থিতি ক্রিয়েট হতো। ইমন করুণ সুরে বলল, মিষ্টি মেয়ে, আমি ইচ্ছা করে ফেলিনি, বিশ্বাস করো, প্লিজ কান্না অফ করো। সরি। মনিরা রেগে বলল, আপনার সরি আপনার কাছে রাখুন। ইমন কি করবে বুঝলো না। দ্রুত দু হাতে কান ধরে বলল, সত্যি সরি, এত মানুষের মধ্যে তোমায় ভুল করে ফেলেছি। এখন তো মানুষের মধ্যে কান ধরে সরি বলছি, প্লিজ রাগ করে চলে যেও না। মনিরা ইমনের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। ইমন অসহায় হয়ে বলল, উঠবাস করতে হবে, অনেক মানুষ আশেপাশে। মনিরার মনে মনে আচ্ছা মতো হাসলো। এত মানুষের মধ্যেই খারাপ লোককে কান ধরে উঠবাস করাতে পারলে সে শান্তি পেত, কিন্তু এই লোক করবে না। এর আগের বার তো কেউ ছিল না, তাই ঘরে হয়তো করেছে। ভাবনার মাঝে ইমন ইনোসেন্ট ফেস বানিয়ে কান ধরে কয়েকবার বসলো আর উঠল। ইমনের আপাতত মনোযোগ সম্পূর্ণ মনিরার দিকে। মেয়েটাকে কাঁদিয়েছে, এটা ভেবেই অনেক খারাপ লাগছে। আশেপাশের মানুষদের নিয়ে প্রথমে একটু ভাবলেও পরে আর ভাবছে না। মনিরা হাসলে তার ভালো লাগবে, সে শুধু এটাই ভাবলো আর এটাকে প্রাধান্য দিয়েই কাজ করলো। মনিরা ভারী অবাক হয়ে তাকালো, এই লোক কি পাগল? পাশ থেকে দুটো মেয়ে যেতে যেতে বলল, এমন বয়ফ্রেন্ড কোথায় পাওয়া যায় রে? মানুষের তোয়াক্কা না করে কি সুন্দর গার্লফ্রেন্ডের অভিমান ভাঙাচ্ছে। কথাটা মনিরা ইমন দুজনের কানে এসেছে। দুজনেই কিছুটা বিব্রত বোধ করলো, কিন্তু ইমন নিজেকে স্বাভাবিক করে বলল, প্লিজ রাগ করে যেও না মিষ্টি মেয়ে, আমি তো ফ্রেন্ড, তুমি ভুলে গিয়েছ? মনিরা হেসে মাথা নেড়ে বলল, ভুলিনি। এই কাঁদলো, এই হাসছে। মনিরা এমনই, তবে একটু একটু লজ্জা লাগছে মেয়ে দুটোর কথা মনে হওয়ায়। ইমন হেসে বলল, সরি, তখন তোমার গায়ে হাত ধরার জন্য, ইচ্ছে করে কিছু করিনি। মনিরা হেসে বলল, প্রবলেম নেই, আমাকে এখন অনেক কিছু খাওয়াতে হবে কিন্তু। ইমন হাসলো মনিরার বাচ্চামো দেখে। একটু আগে কাঁদলো, এখন হাসছে, যেমন আবার তার সাথে কত ফ্রিলি মিশছে। আশেপাশে তাকিয়ে দেখলো কিছু কিছু লোক ইমনের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ইমন কিছুটা বিব্রত বোধ করলো, কিন্তু বেশি পাত্তা দিল না। মনিরার মন ভালো হয়েছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এদের খেয়ে দিয়ে কাজ নেই, তাকিয়ে থাকুক তার কি। অতঃপর দোকানে গেল দুজন। মনিরা আগে দুটো ভ্যানিলা কোন আইসক্রিম নিল, এরপর 70টার মতো পালস চকলেট, 3টে চিপস চকলেট ব্যাগে রেখে আইসক্রিম দুটো হাতে নিয়ে বলল, দোকানদার আঙ্কেলকে টাকা দিন। ইমন অবাক হয়নি, পালস চকলেট তার নিজেরও পকেটে সবসময় থাকে। এই মেয়ের সাথে তার মানে এই দিক থেকে মিল আছে। ভাবতে ভাবতে দোকানদারকে টাকা দিল। এরপর দুজন মিলে সেই মাঠে চলে যায়। মনিরা গিয়ে ঘাসের উপর বসে পড়ে, পাশে ব্যাগ রাখে। ইমন মনিরার সামনে বসে। মনির একটু ইতস্তত করে মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে। ইমন অবাক হয়ে তাকায়, কতদিন পর যেন মুখটা দেখল। সে ভেবেছিল এই মুখ আর দেখা হবে কিনা। এতদিন পর মুখখানা দেখে শান্তি লাগছে। এদিকে মনিরা আইসক্রিম খাওয়ায় ব্যস্ত, সম্পূর্ণ মনোযোগ তার আইসক্রিমে। আসলে হঠাৎ করে ইমনের সামনে এসে কেন মুখ খুললো জানে না, কেন যেন এখন মুখ খোলার ব্যাপারটা গায়ে মাখল না। পর্দার ব্যাপারে একটু আগেও যে মেয়ে কঠোর ছিল, সে যেন ভুলে বসলো একটা ছেলের সামনে সে মুখ খুলে বসেছে। স্কুল পড়ুয়া মেয়ে, আবেগের বয়স, এই আল্লাহর বিধান মানে তো এই নর্মালভাবে নেয়। আসলে পরিস্থিতি, আসলে শয়তান কোন ফাঁকে কাকে কোন দিকে দিয়ে ধোঁকা দেয় বোঝা যায় না। হয়তো মনিরার ক্ষেত্রে তেমনটাই হলো। শয়তানের প্ররোচনায় পড়ে ভুলবশত পর্দার কথা। এমন মুগ্ধ চোখে মনিরার খাওয়া দেখছে। হঠাৎ করে উপর থেকে টুপ করে মনিরা হিজাবের অংশের কি যেন পড়ল। ইমন মাথা উঁচু করে দেখলো মনিরা সোজা গাছে একটা পাখি বসা। মনিরার দিকে তাকিয়ে দেখলো সাদা কিছু, যা বুঝার বুঝেছে। এদিকে মনিরা হিজাবের বেশ অনেকগুলোই সাদা তরল জাতীয় কিছু দেখে ভাবলো আইসক্রিম খেতে খেতে হিজাবে পড়েছে। তাই সে 2 আঙ্গুল দিয়ে হিজাব থেকে উঠিয়ে মুখের মধ্যে নিতে গেলে ইমন মৃদু চিৎকার করে বলে, এই মেয়ে, ওটা মুখে দিও না। মনিরা ভুরকুচকে বলে, কেন? আমার হিজাব একদম পরিষ্কার, নষ্ট করবো কেন আইসক্রিমটুকু? ইমন হেসে বলল, উপরে তাকাও। মনির উপরে তাকিয়ে কিছু বুঝলো না। ইমনের দিকে তাকিয়ে বলল, কি? ইমন কোনো রকমের হাসি আটকে বলল, ওটা পাখির হাগু, আইসক্রিম না। মনিরা ইমনের কথা শুনে চোখ বড় বড় করে তার আঙ্গুলের দিকে তাকালো। ঘৃণায় চোখ মুখ কুচকে সামনের দিকে হাত ঝাড়া দিল। ফলস্বরূপ তার হাতে যা লেগেছিল সব গিয়ে পড়ল ইমনের একদম ঠোঁটের উপর। ইমন হতভম্ব।
মনিরার সামনে তাকিয়ে চোখ বড় বড় করে তাকালো। হ্যাঁ আল্লাহ, এটাই হওয়ার বাকি ছিল। ইমন রেগে মনিরার দিকে তাকিয়ে আছে। মনিরা ভয়ে ভয়ে ব্যাগ থেকে পানির পট বের করে ইমনের দিকে বাড়িয়ে দেয়। ইমন ছু মেরে পানির পটটা হাত থেকে নিয়ে একটু দূরে গিয়ে মুখ ধোয়। মনিরা ধীর পায়ে উঠে দাঁড়ায়। পানির পট তার লাগবে না। এই লোক যে আজ তাকে কি করবে? সব কেলেঙ্কারি কেন ইশরাত আপুর ভাইয়ের সাথেই হয়? এমনিতে সারাদিন তার সাথে লোকটা ঝগড়া করে, এখন একটু ভালো বন্ধু বানিয়ে কি সুন্দর খাওয়াচ্ছিল, আর তখনই তার দ্বারা উল্টাপাল্টা কাণ্ড ঘটে গেল। কি কপাল তার! যদিও সে ইচ্ছে করে করেনি, কিন্তু এ লোক বুঝবে না। তার চেয়ে পালাক, সেটাই ভালো হবে। যেমন ভাবনা তেমনই পালানোর জন্য পা বাড়ালে ইমন মনিরার সামনে এসে দাঁড়িয়ে বলল, পালাচ্ছিলে? মনির ইনোসেন্ট ফেস বানিয়ে তাকাল ইমনের দিকে। তুমি যে একটা চরম লেভেলের বেয়াদব আর 1 নম্বর আপদ, এটা জানো? ইমনের কথা শুনে মনিরা চোখ বড় বড় করে তাকালো। কিসব কথা বলছে তাকে? সে চুপচাপ মেনে নিবে? আর এই লোককে সে ভয় পাচ্ছেই বা কেন? অতঃপর রেগে মেগে বলল, আর আপনি চরম বেয়াদব বাপ। কি বললে? পাখির পটে খাওয়াতে চেয়েছিল আমাকে? শক্ত হাতের একটা থাপ্পড় দিলে তুমি সোজা হবে। আর আপনি যে আমাকে ছাগলের পটে খাইয়েছিলেন, আপনার তো মুখের মধ্যে যায়নি, আর আমার দাঁতের নিচে পড়েছিল। তাই ওই শক্ত হাতের থাপ্পড়টা আগে নিজের গালে দিন। তার মানে তুমি প্রতিশোধ নিতে চাইছিলে? যা ইচ্ছা ভাবুন। আমার সাধু থাকলে ওই পাখিকে আমি আপনার মুখের উপর বসিয়ে পাখির পেট কিলার করে দিতাম। এমন বেজায় রাখলো মনিরার উপর। কত বড় বেয়াদব মেয়ে ভাবা যায়! আমার মুখ তোমার কাছে বাথরুম মনে হয় বেয়াদব মেয়ে? মনিরা হাসি আটকে বলল, কি সুন্দর সত্যি কথা বলে দিলেন। হয় হয়, এরকম হয়। মুখ ফসকে সত্য কথা বেরিয়ে গেছে।